একটা ইন্টারভিউতে না প্রথম 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে জাজমেন্ট হয়ে যায় ক্যান্ডিডেটটাকে আমি নেব না ক্যান্ডিডেটটাকে রিজেক্ট করব। 5 জনের ইন্টারভিউ হলে একজন জবটা পায়, 4 জন পায় না। ফ্রেশ ক্যান্ডিডেটরা বলে আমাদেরকে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ তুমি যদি কাজটা না জানো, তোমায় কাজটা শেখানোর জন্য তো স্যালারি দেবে না, কাজটা করার জন্য দেবে। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনি মাস গেলে কত টাকা রোজগার করতে পারে? অ্যাভারেজ স্যালারিটা ভ্যারি করে 14,000 to 32,000-এর মধ্যে। একই কম্পোজিশনের ওষুধের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দাম হয়, তাহলে এই ওষুধগুলোর কি অ্যাকচুয়ালি কিছু তফাৎ থাকে? মানে আমি কমের ওষুধটা খেলে একটু বেশি দিনে রোগ সারবে বা এরকম কোনো তফাৎ থাকে? আপনি ডাক্তারের কাছে কখন যান? বিপদে পড়লে। যখন সেরে যান, কোনোদিন গিয়ে বলে এসছেন স্যার ভালো হয়ে গেছি? নমস্কার, আমাদের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, কেরিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে। ইনফ্যাক্ট সব থেকে হয়তো গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা কলেজ পাস করছে এবং যারা ভাবনা চিন্তা করছে যে ভবিষ্যতে আমার সামাজিক পারিবারিক জীবনটা কেমন হতে পারে এবং আমি অর্থনৈতিকভাবে কীভাবে সফল হতে পারি। আজকের ডেটে বহু ধরনের কেরিয়ারের স্কোপ রয়েছে, তার মধ্যে একটা জিনিস প্রচুর জব ক্রিয়েট করছে এবং একটা বড় জব অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ডাক্তারদের সাথে ওষুধ নিয়ে কথাবার্তা বা আলোচনা করা, এবং তাদের কাজ হচ্ছে কোনো একটা কোম্পানির তরফ থেকে একটি নির্দিষ্ট ওষুধ ডাক্তারদের কাছে গিয়ে প্রমোট করা, যাতে ডাক্তারবাবু সেই ওষুধটি লেখেন এবং সেই কোম্পানিটির ওই অঞ্চলে একটি সেলস হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জব। কিন্তু এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিভাবে হবেন, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে আছে বহু ছাত্রছাত্রীর কাছে। আজকে আমরা যে মানুষটার সাথে আলোচনা করব, তিনি মিস্টার তমাল চ্যাটার্জি। তিনি বহু বছর ধরে বহু মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ট্রেনিং দিয়ে তৈরি করেছেন এবং তারা বর্তমানে বহুজাতিক কোম্পানির বড় বড় পদে আসেন। চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেউ যদি হতে চায় সে তার প্রস্তুতি শুরু করতে পারে। এবং তার জন্য আমি আরও একবার ওয়েলকাম করব আমাদের আজকের অতিথি তমাল চ্যাটার্জি মহাশয়কে, যিনি কেরিওগ্রাফ এই খুব বিখ্যাত একটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর। এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা তো আমরা আমাদের বহু বন্ধুবান্ধব রয়েছে এবং বহু ছাত্রছাত্রী ভবিষ্যতে হতে চায়, তো এইটা হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? দেখুন, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন আজকের দিনে, সেটা হচ্ছে তাকে গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে। আচ্ছা। এবং তার স্নাতকতাটা যে কোনো স্ট্রিমে হলেই চলবে। সে বিএসসি, বিএ, বিকম, বিফার্ম, বিবিএ, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, এনি গ্র্যাজুয়েট ইজ টেকনিক্যালি এলিজিবল টু বিকাম আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমরা যেটা শুনতাম বা ভাবতাম যে সায়েন্সেই তাকে গ্র্যাজুয়েশন করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, আপনি যেটা শুনেছেন সেটা কিন্তু খুব ঠিক। সেটা 80-এর দশকে ছিল, আর্লি 90s-এও ছিল। তখন যখন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরের চেম্বারে যেতেন, ডক্টর তাকে বসাতেন, বসিয়ে অনেক বিজ্ঞান আলোচনা হতো। তখন নলেজ অফ সায়েন্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিরা স্পেশালাইজ ডিভিশন করা শুরু করে দেয়। ধরুন 90-এর দশকে অ্যালেম্বিকের একটাই ডিভিশন ছিল, আজকে অ্যালেম্বিকের 21খানা ডিভিশন। কার্ডিওভাস্কুলার, নিউরো, অর্থো, পেন ম্যানেজমেন্ট, ডিফারেন্ট ডিভিশন। তাহলে আগে যেখানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করতেন, এখন সেখানে 21 জন কাজ করছেন। তার ফলে জবের অপরচুনিটিও যেমন বাড়লো, তেমনি ডক্টরের চেম্বারে ভিড়টাও বাড়লো। সো ডক্টর এখন আগে যাকে 2.5 থেকে 3 মিনিট টাইম দিত, এখন টাইম দেন 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ডস। তাহলে এই সময়ের মধ্যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে সায়েন্স আলোচনা করার স্কোপটা কমে গেছে। সায়েন্স যদি বোঝাতে হয়, তার জন্য ওদের কাছে ট্যাব আছে, ট্যাব ওটাকে টেকনিক্যালি বুঝিয়ে দেবে। সো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বেসিক জবটা হচ্ছে তার যেটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা ডক্টরের ব্রেনে রেজিস্টার করে দেওয়া, যাতে
ইন অ্যাবসেন্স অফ দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন কোনো পেশেন্ট আসবে সেই ব্র্যান্ডটা যাতে প্রেসক্রিপশনে পরিণত হয়। আচ্ছা, তার ফলে এখন কমিউনিকেশনটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। তার ফলে ইফ ইউ আর গুড ইন কমিউনিকেশন ফ্রম এনি স্ট্রিম, তাহলে ইউ আর ফিট ক্যান্ডিডেট ফর দ্য প্রফেশন। ওকে, whereas if you have many knowledge of pharmacy or physiology কিন্তু সেটা আপনি সবলীলভাবে প্রকাশ করতে পারছেন না, সেই নলেজের ভ্যালুয়েশন থাকবে না। তার মানে আপনি বলছেন যে প্রকাশটা খুব জরুরি বা ভালো গুড কমিউনিকেশন স্কিল। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন থাকেন, তার এক্স্যাক্টলি জব, মানে তিনি যদি সেই জবটা পান, তার কাজটা কি? মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা কি জানার আগে আমি একটু শেয়ার করতে চাইবো আমাদের দর্শকদের সঙ্গে যে এই প্রফেশনটা কেন আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ বলুন। সেটা যদি আমরা আগে জানি যে প্রফেশনটা কেন আছে, তাহলে তারপরে তো জবটা আসবে। আচ্ছা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি স্ট্যাটিক, না ক্রমশ তার উন্নতি হতে চলেছে? এগোচ্ছে। এবারে ধরুন একজন ডক্টর যিনি মেডিকেল কলেজ বা এনআরএস থেকে পাশ করে বেরিয়েছেন, আমি তর্কের খাতিরে ধরছি, তখন উনি যেটা শিখে বেরিয়েছেন লেটেস্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, ওকে, 25 কি 30 বছর আগে, আমি তর্কের খাতিরে বলছি। তিনি যদি আজও পেনিসিলিন প্রেসক্রাইব করেন তাহলে তো আর চলবে না, এর মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক চলে এসছে। তাহলে এই রিসার্চগুলো কারা করে? ফার্মাসিউটিক্যাল কোম্পানি। নতুন নতুন যে ওষুধ আসছে সেই ওষুধগুলো ডাক্তারবাবুর সঙ্গে শেয়ার করার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রয়োজনীয়তাটা অসীম। আচ্ছা, কারণ একজন সফল ডক্টর তিনি কিন্তু বেশিরভাগ সময়টা রুগীর জন্য দেন। ওপিডি করছেন, নার্সিংহোমে যাচ্ছেন, পেশেন্টের বাড়িতে যাচ্ছেন, তার পড়াশোনা করার সময় কম। তারই মধ্যে তিনি হয়তো সিএমই অ্যাটেন্ড করছেন, ডক্টরস মিটিং অ্যাটেন্ড করছেন, কিন্তু যেখানটা তার আটকে গেল, যে একটুখানি হয়তো ডাউট রয়ে গেল, সেইটাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রোল ডক্টরকে বোঝানো। সো যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে চলেছে, নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে, সেই আপডেট অফ ইনফরমেশনটা দেওয়ার জন্য এই প্রফেশনটা আছে। এবং এই প্রফেশনটা রিসেশন ফ্রি। কোভিডের সময় যেখানে বহু লোকের দুর্ভাগ্যের জন্য চাকরি গেছে, ফার্মাসিউটিক্যালে কিন্তু আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজারদের রোজ বেরোতে হয়েছে সমাজের স্বার্থে, পেশেন্টের স্বার্থে। এবং এই প্রফেশনের অনেকে কিন্তু তারা মানে সাকাম টু মানে ডেথও হয়েছে, জীবন দিয়েছেন তারা। তার ফলে এই প্রফেশনটা একটা নোবেল প্রফেশন, যেটা ছিল, আছে, থাকবে। নাও আই কাম টু দ্য রিয়েল কোয়েশ্চেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা কি? এক্স্যাক্টলি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরের কাছে যান তার কোম্পানির মেডিসিনটা নিয়ে। এবারে একজন ডক্টর তাকে হয়তো 80 থেকে 120-150টা ওষুধ সম্বন্ধে জানতে লাগে একটা প্রেসক্রিপশন করার জন্য, কিংবা একটা রুগী দেখার জন্য তার এই নলেজটা লাগছে। কোনো হিউম্যান বিংয়ের 150টা মলিকিউলের 100% সবসময় মাথায় রাখাটা অসম্ভব। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন যাচ্ছেন, ধরুন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের 12টা মেডিসিন আছে, এই 12টা মেডিসিনের ওপরে তার কোম্পানি তাকে এত ট্রেনিং দিয়েছে যে এই 12টা মেডিসিনের সম্বন্ধে ডক্টর যদি কোনো কোয়ারিজ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটা ডক্টরবাবুকে বলবেন এবং সেই কোয়ারিটা সলভ করে দেবেন। জেনারেল যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে, একটা মেডিসিনের ডোজ কি, ডোজেজ কি, ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, এফেক্ট কি, সাইড এফেক্ট কি। একটু যদি বুঝিয়ে বলি, ডোজ মানে হচ্ছে ওষুধটা আমি কত মিলিগ্রাম দেব। ধরুন প্যারাসিটামল 500 মিলিগ্রাম 3 times a day for 7 days, তাহলে প্যারাসিটামল 500 মিলিগ্রামটা হচ্ছে ডোজ, 3 times a day for 7 days এটা হচ্ছে ডোজেজ। 2 চামচে খাবেন 1 মাস, খাবার আগে আর খাবার পরে, ডোজেজ। তাহলে ডোজেজ। ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কি হলে আমি দেব, এটা কি ব্লাড প্রেশার বাড়লে দেব, না ব্লাড প্রেশার কমলে দেব, ভমিটিং হলে দেব, নাকি পেন হলে দেব। তাহলে ইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন মানে কিসে দেব না। ধরুন একটা মেডিসিন প্রেশার কমিয়ে দেয়, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এই মেডিসিনটার প্রেগনেন্সিতে কোনো ট্রায়াল নেই, তার ফলে
এটা প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। অথবা একটা ধরুন প্রেশারের ওষুধ একজনকে খেয়ে যেতে হবে, সেই পেশেন্টের হয়তো কিডনি ডিসফাংশন আছে, আর এই যে মেডিসিনটা এটার মেটাবলিজমটা যে হয় সাইড এফেক্টে এক্সক্রিশনে অনেক সময় লাগে, যাতে কিডনির ওপর চাপ পড়ে বেশি। তার ফলে যদি ডক্টর দেখেন কোনো পেশেন্ট যারা কিডনি ডিসঅর্ডার আছে, তাহলে কিন্তু এই পেশেন্ট ওই ওষুধটা কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, প্রেশারটা যেমন কমাবে তেমনি কিডনির হয়তো চাপটা বাড়িয়ে দেবে। তাহলে ডোজেজ গেল, ইন্ডিকেশন গেল, কন্ট্রাইন্ডিকেশন গেল, এফেক্ট, সাইড এফেক্ট। খেলে কি এফেক্ট হবে? নাক দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়াটা বন্ধ হয়ে যাবে, এফেক্ট। সাইড এফেক্ট কি আছে? ড্রাউজিনেস। তার ফলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শেয়ার করলেন যে স্যার এই সেট্রিজিনটা কিন্তু ড্রাউজিনেস হবে, আপনার পেশেন্টের নাক দিয়ে জল পড়া যেমন কমে যাবে তেমনি একটু ড্রাউজিনেস হবে। তার ফলে আমরা অ্যাডভাইস করি আপনি প্রেসক্রিপশনটা বেড টাইমে করুন। ওকে, তাহলে ড্রাউজিনেসটা তাকে ঘুমে পরিণত করবে, পরের দিন পেশেন্ট ঝরঝরে উঠবে। আর স্যার একটু খেয়াল রাখবেন, আপনার কোনো পেশেন্ট যদি ড্রাইভ করে কিংবা হেভি মেশিনারি আন্ডারে কাজ করে তাকে দেবেন না, কারণ ড্রাইভিংয়ের সময় যদি ড্রাউজিনেস আসে তখন একটা যে ডেঞ্জারাস কিছু হতে পারে। তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রোলটা আপনি দেখুন, উনি কিন্তু ডক্টরকে এই যে খুঁটিনাটিগুলো বলে দিচ্ছেন, তার ফলে উনি একজন ডক্টরের বন্ধু। তার মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে কোনো প্রফেশন সম্পর্কে না আমাদের অ্যাওয়ারনেসটা খুব কম। আমাদের এই সাধারণ সমাজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে যারা এই জবটা করেন না, তারা মনে করেন যে ওষুধ বিক্রি করাটাই এদের কাজ। কিন্তু আপনার কথোপকথনের মাধ্যমে আমি বুঝতে পারছি যে এই মানুষগুলো কিন্তু চিকিৎসাতে এবং চিকিৎসা ব্যবস্থাতে তথা ডাক্তারের এই যে পুরো রোগীকে সারানোর যে প্রক্রিয়া সেখানে সাহায্য করেন। একদম। তাহলে এখানে একজন রোগীকে সারিয়ে তোলাতে ডাক্তার কিংবা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মতো একজন এমআরএরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একদম। দেখুন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিন্তু ওষুধ বিক্রি করে না, এটা হচ্ছে সায়েন্টিফিক প্রমোশন। আমরা ডক্টরের কাছে গিয়ে কোন ওষুধের কি এফেক্ট, কি সাইড এফেক্ট, কি ইন্ডিকেশন, কি কন্ট্রাইন্ডিকেশন সেটা শেয়ার করছি। আচ্ছা, ডক্টর তার জাজমেন্ট অ্যাপ্লাই করে সেটাকে ইউজ করবেন, তিনি ঠিক করবেন যে এটা আমার পেশেন্টকে দেওয়া উচিত কি উচিত না। হ্যাঁ। এইবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি যে কলকাতা শহর ছাড়াও আজকে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন অংশে এমআরদের রিক্রুটমেন্ট চলছে। তো আমাদের না এখন যদিও বহু ইংলিশ মিডিয়াম এসে গেছে, এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে এখানে কি ফ্লুয়েন্ট ইংলিশটা খুব জরুরি? খুব ভালো প্রশ্ন করেছেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন ডক্টরের চেম্বারে ঢুকছেন, স্যার কেমন আছেন, ভালো আছেন, বিরাট কোহলি কি খেলছে দেখছেন, এই বয়সেও দারুণ খেলছে, সব কথা কিন্তু ভার্নাকুলার বা তার মাতৃভাষায় হবে। আচ্ছা, যে র্যাপো বিল্ডিংটা। কিন্তু যে মুহূর্তে সায়েন্সটা চলে আসবে, সেই ব্র্যান্ড নেম আর সায়েন্সটা কিন্তু মাতৃভাষায় হয় না। আচ্ছা, তার ফলে ইংরেজি বলাটা এখানে কিন্তু এসেনশিয়াল। ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ ততটুকুই লাগে যতটুকু বিজ্ঞানটা প্রয়োজনীয়ভাবে তাকে বোঝানোর জন্য যে টার্মগুলো ইউজ করতে লাগে। এটাকে বলা হয় ভিজুয়াল এইড। তুমি যখন ডক্টরের চেম্বারে যাচ্ছ, এরকম একটা জিনিস তোমাকে দেওয়া হবে যেখানে প্রোডাক্টের ব্র্যান্ড নেমটা থাকবে, ফ্লেভার দেওয়া আছে, কোন ইন্ডিকেশনে কাজ করছে দেওয়া আছে। ডক্টর এটা দেখে কিন্তু অনেক কিছু বুঝে যাচ্ছেন। সো এইখানে যে টার্মিনোলজিগুলো আছে, ক্লিনিক্লক্স কিসে কাজ করছে, এই টার্মিনোলজিগুলো কিন্তু বাংলায় হয় না, তার ফলে ইংরেজিতে বলাটা খুব এসেনশিয়াল। আমাদের যে কেরিওগ্রাফের যে মডিউল বা প্রশিক্ষণ, তার মধ্যে আমরা ইংরেজিটাকে শিখিয়ে দিই, কারণ সায়েন্টিফিক টার্মসগুলো তো আর বাংলায় হবে না, স্বাভাবিক। সো ইংলিশ ইজ এসেনশিয়াল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জয়েন করছে সে তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকবে তার কোনো মানে নেই, তারপর পদোন্নতি হবে, সে এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার হবে, তার ট্রান্সফার হবে, সে হয়তো ব্যাঙ্গালোরে পোস্টেড হলো কি গুজরাটে পোস্টেড হলো, তখন তো তার সঙ্গে মাতৃভাষা থাকবে না। অর্থাৎ আপনি বলছেন যে যারা ফ্লুয়েন্ট ইংলিশ তো ঠিক আছে, যারা জানেও না কিন্তু
একজন এমআর হতে চান, তারা বিশেষ করে আপনাদের যে ইনস্টিটিউট সেখানে এলে আপনারা তাদেরকে ট্রেন করে দিচ্ছেন। এবার আর একটা দিকে আসছি, সেটা হচ্ছে যে আমরা ইন জেনারেল খুব দেখতে অভ্যস্ত, আমার যারা বন্ধুবান্ধব রয়েছে এরা সবসময় বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো এই টু হুইলারের আমি খুব বেসিক প্রশ্ন, যদিও খুব সহজ প্রশ্ন, সামান্য মনে হবে, কিন্তু অনেকেরই এখনও বাইক নেই কিন্তু একজন এমআর হতে চান, টু হুইলার থাকাটা কি মাস্ট? টু হুইলার থাকাটা আজকের দিনে অ্যাবসলিউট মাস্ট। আচ্ছা, প্রয়োজন। আমি বলে দিচ্ছি আপনাকে কেন হলো। প্রি কোভিড আর পোস্ট কোভিড সিনারিওটার মধ্যে অনেক চেঞ্জ এসছে। আচ্ছা, প্রি কোভিড টু হুইলারটা মাস্ট ছিল না। যখন কোভিড এলো, ধরুন আমার বাড়ি ডানলপে, আমার টেরিটরি ভবানীপুর থেকে গড়িয়া, আমার টু হুইলার নেই, আমি কিন্তু কোভিডের সময় কাজে বেরোতে পারলাম না, কারণ পাবলিক ভেহিকেল নেই বলে। তাহলে আমার যে ডক্টররা, তাদের কাছে যে ইনফরমেশনটা পৌঁছানোর প্রচণ্ড প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমি পৌঁছতে পারলাম না, তাকে ফোন করে জানালাম। তার ফলে এখন টু হুইলারটা মাস্ট হয়ে গেছে, কারণ ভবিষ্যতে যে আবার এরম কোনো কিছু হবে না আমরা কেউ জানি না, যদি ভগবান করুক না হয়, তাহলে হলে আমাদের প্রফেশনেরই দায়িত্ব বেড়ে যাবে সব ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। টু হুইলার মাস্ট। প্লাস ধরুন একটা জায়গাতে কাজ হচ্ছে, একজন ডক্টর 10টা থেকে 10:30টার মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিজিট নেন, পাশের ডক্টর নেন ঠিক তার আধ ঘন্টা পরে। তাহলে আমার যদি টু হুইলার থাকে, তাহলে আমি কমিউনিকেশনটা চট করে করতে পারবো এবং দুজন ডাক্তারবাবুর কাছেই পৌঁছতে পারবো। সময়ে পৌঁছানো, যেটা সময় পৌঁছানো। আজকের দিনে লেডি ক্যান্ডিডেটদেরও রিক্রুটমেন্ট হচ্ছে, তারা মেট্রো সিটি এবং মানে টাউনসে তারা চাকরি করছেন। লেডিদের ক্ষেত্রেও কিন্তু স্কুটি মাস্ট। টু হুইলারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, টু হুইলারটা যে নিজের হতে হবে তার কোনো মানে নেই। আমার যদি বাবার, কাকার বা বন্ধুর বা দাদার টু হুইলার, সেটা যদি আমি আমার নামে অথরাইজেশন করে দিই তাহলেই চলবে। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর একটা জিনিস আমরা খুব পাই, টু হুইলার আছে, লাইসেন্সও আছে, কিন্তু কোনোদিন মেন রোডে চালাইনি। এবারে বলুন, আর এটা পান যে টু হুইলার আছে কিন্তু লাইসেন্স নেই, সে তো আছেই, সেটা করে দেওয়া যায়। এবারে ধরুন টু হুইলার আছে, মেন রোডে চালাইনি, তাহলে ম্যানেজার কি তার সঙ্গে রাইড করতে কমফোর্টেবল হবেন না। সো শুধু টু হুইলার থাকলে হবে না, তাকে ঠিকমতো করে চালানোটাও জানতে হবে। মানে চাকরির আগে একটু ফুচকা টুচকাও বাবা খেয়ে নে। তো যাই হোক, মজা থেকে আবার একটা কেরিয়ারের খুব গুড কোশ্চেন আমার মাথায় আসছে, সেটা জিজ্ঞাসা করি আপনাকে। সেটা হচ্ছে যে ধরুন এমআর তো একটা শুরুর দিকের পথ। এবার যে আজকে একটা অল্প বয়স্ক ছেলে একজন আপনাদের ইনস্টিটিউট থেকেই ধরুন ট্রেনিং প্রাপ্ত হলো এবং একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলো, সে ভবিষ্যতে তার কি কি পদোন্নতি ঘটতে পারে এবং কি কি স্কোপ রয়েছে তার কেরিয়ারে? খুবই সুন্দর প্রশ্ন। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে যে কাজটা যে করেছে সে কাজটাই কাউকে দিয়ে করাতে পারে। মানে একজন যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে কেরিয়ার শুরু করছেন, তিনি ডক্টর মিট করছেন, তার ওপরে যিনি আছেন এরিয়া ম্যানেজার, একজন এরিয়া ম্যানেজারের আন্ডারে সাধারণত 5 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকেন। আচ্ছা, আমি যদি পশ্চিমবঙ্গকে দেখি, অ্যাভারেজে একটা স্ট্যান্ডার্ড কোম্পানির পশ্চিমবঙ্গে 5 জন এরিয়া ম্যানেজার থাকেন। একজন নর্থ ক্যালকাটা বেস করে নর্থ ক্যালকাটা দেখছেন, তার সঙ্গে হয়তো হাওড়া আর নর্থ 24 পরগনা। একজন সাউথ ক্যালকাটা বেস করে সাউথ ক্যালকাটা দেখছেন, তার সঙ্গে হয়তো সাউথ 24 পরগনা হুগলি। তাহলে 2জন হয়ে গেল, একজন কলকাতা নর্থ, একজন কলকাতা সাউথ। এবার এই জোনটায় তার আন্ডারে আবার 5 জন, টোটাল 10 জন হয়ে গেল ইন জেনারেল। হ্যাঁ, এবারে বলি, এবারে একজন আছেন বর্ধমান বেস করে, একজন আছেন মেদিনীপুর বেস করে, আর একজন শিলিগুড়ি বেস করে নর্থ বেঙ্গল দেখছেন। তাহলে এই টিমটা কি হলো, 5 জন এরিয়া ম্যানেজার, তার তলায় 25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি যদি অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভালো কাজ করি, ভালো কাজ মানে শুধু ভালো সেল তা না, আমার কমিউনিকেশন ভালো হতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, প্রবলেম সলভিং এবিলিটি থাকতে হবে। সো সাধারণত দেখা যায় 2 থেকে 5 বছরের মধ্যে একজন এরিয়া ম্যানেজার হয়ে যান। আচ্ছা, এবারে এই যে স্ট্রাকচারটা হলো, 5 জন এরিয়া ম্যানেজার, 25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। স্টেটের যিনি হেড, ওয়েস্ট বেঙ্গলের যিনি হেড, তাকে বলা হয় রিজনাল সেলস ম্যানেজার। ওকে, তাহলে একজন রিজনাল সেলস ম্যানেজার যিনি রাজ্যের হেড, তার আন্ডারে 5টা
এরিয়া ম্যানেজার, 25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। একজন এরিয়া ম্যানেজার সফলভাবে কাজ করলে হলো রিজিওনাল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার সফলভাবে কাজ করলে হবে জোনাল ম্যানেজার, যখন তিনি ধরুন বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড দেখছেন। এরকম ভারতবর্ষকে 5টা জোনে ভাগ করা আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল। জোনাল ম্যানেজারের পরে হচ্ছে ন্যাশনাল সেলস ম্যানেজার, তারপরে জেনারেল ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট। মজাটা হচ্ছে আপনি যদি একজন ভাইস প্রেসিডেন্ট বা একজন ন্যাশনাল সেলস ম্যানেজার বা একজন জোনাল ম্যানেজার তার বাইরেটা দেখবেন তিনি তার কেরিয়ার শুরু করেছেন অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস প্রফেশন। তার ফলে এই ইন্ডাস্ট্রিতে একজন গ্র্যাজুয়েট জয়েন করে সে যদি ডেডিকেটেডলি কাজটা করে এবং নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট করে, তার প্রমোশনের স্কোপ ট্রিমেন্ডাস, একদম কোম্পানির টপ অবধি পৌঁছতে পারেন। whereas অন্য কোনো ইন্ডাস্ট্রিতে একটু উপরে যেতে গেলেই আপনার একটা খুব বড় নামকরা ম্যানেজমেন্ট কলেজের ছাত্র হতে লাগে। সো যারা গ্র্যাজুয়েশনের পরে আর পড়াশোনা করছো না, কোনো কারণে পারসিউ করতে পারছো না, তারা যদি ফার্মাসিউটিক্যাল সেলিংয়ে আসো তাহলে কিন্তু তারা একটা কেরিয়ার পাবে, কেরিয়ার করতে পারবে, যদি তুমি সৎভাবে চাকরিটা করো, অনেস্টলি কাজটা করতে লাগে আর এফার্ট দিতে লাগে। তার সঙ্গে যেটা লাগবে হচ্ছে রেগুলারলি নিজেকে আপডেট করতে হবে। নতুন নতুন যে মেডিসিন আসছে সেই জার্নালগুলো পড়তে হবে, কারেন্ট হ্যাপেনিংসগুলো জানতে হবে। কারণ ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টর যখন তোমাকে একটু কাছের করে নেবে, উনি কিন্তু বিভিন্ন আলোচনায় তোমার সঙ্গে পার্টিসিপেট করতে চাইবেন। সো তুমি যদি ওনার ইন্টেলেকচুয়াল এবিলিটির সঙ্গে নিজেকে ম্যাচ করে দিতে পারো, তুমি ডক্টরের মনে একটা জায়গা তৈরি করে ফেলতে। সো তোমার আপডেশনটাও খুব ইম্পর্টেন্ট তোমার প্রফেশনের জন্য। অসাধারণ। মানে আপনি একটা কথা আমাকে অফ ক্যামেরা খুব বলছিলেন যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের থেকে আওয়ার্স অফ এক্সপিরিয়েন্সটা খুব কাজে লাগে। তাহলে এই যে কাজের প্রতি ডেডিকেশন, এটা একটা মানুষকে যে কোনো প্রফেশনে, বিশেষ করে আপনারও যে নিজের কেরিয়ার হিস্ট্রিটা রয়েছে, আপনি কতটা মনে করেন যে কোনো কাজে, সেটা জব হোক বা বিজনেস হোক, ডেডিকেশনের গুরুত্ব কতটা? আপনার কি মনে হয় একজন সফল এন্টারপ্রেনিউর হিসাবে, শিক্ষক হিসাবে এবং সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে? এখানে আমি শেয়ার করব আমি নিজে যেভাবে ক্যারিয়ারটা শুরু করেছি। আমি যখন 21 বছর বয়সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হই, আমার কোম্পানি ছিল ইউনিসার্চ, ইউনিকেমের ডিভিশন। খুব গর্বের সঙ্গে আমি বলি, আমি যা শিখেছি ফার্মাসিউটিক্যালে সেখান থেকেই শিখেছি আমার সিনিয়রদের কাছ থেকে। আমার যিনি সিনিয়র ছিলেন বস, রিজিওনাল ম্যানেজার, উনি আমাকে বলেছিলেন যে আমরা প্রমোশনের ক্ষেত্রে সবসময় বয়স দেখি না, উই লুক ইন টু দ্য আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড নট দ্য ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এই কথাটা আমার কানে লেগেছিল। সো উনি বলেছিলেন একজন যদি 6 ঘন্টা করে কাজ করে 3 বছর, তুমি যদি 12 ঘন্টা করে কাজ করতে পারো কি 8 ঘন্টা করে কাজ করতে পারো 2 বছর, তুমি কিন্তু তার থেকে বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেলে। এটা আমার মাথায় স্ট্রাইক করেছিল। তার ফলে আমি কাজটা রেগুলারলি করতাম। এবং আরেকটা জিনিস আমাকে বলেছিলেন যে তুমি যে টেরিটরিতে কাজ করছো, রিমেম্বার ইউ আর দ্য ওনার অফ ইউর টেরিটরি। মানে তোমার মাধ্যমে কোম্পানি অনেক ইনপুটস পাঠাচ্ছে, ইনফরমেশান পাঠাচ্ছে, গিফটস পাঠাচ্ছে, স্যাম্পল পাঠাচ্ছে। কোম্পানিটা যদি তোমার হতো, তুমি যেভাবে এই ইনপুটগুলো ইউজ করতে, তুমি সেইভাবেই ইউজ করো এই কোম্পানির ক্ষেত্রেও। হি টোল্ড মি, if you have developed the habit of ownership, you will remain an owner throughout your life. সে কথাটা আমার মাথায় ছিল, আমি সেভাবেই কাজ করতাম, যাতে কোম্পানিটা আমার ভেবে। তাই জন্য হয়তো আজকে আমার সুযোগ হয়েছে একটা কোম্পানিতে মানে সবচেয়ে উপরের স্তরে এসে কর্ণধার হওয়ার। দেখুন, যে কোনো কেরিয়ারের একটা বিষয় আসে যে এখান থেকে আমার অ্যাকচুয়ালি সবাই তো প্রফেশনটা চালায় নিজের ঘর বাড়ি পরিবারের কথা ভেবে এবং নিজের বহু স্বপ্ন থাকে। তো যে কোনো কেরিয়ারের একটা প্রশ্ন আসে যে এই কেরিয়ার থেকে আমি কত টাকা আর্ন করতে পারবো। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনি মাস গেলে কত টাকা রোজগার করতে পারেন? এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যারা জয়েন করছে অ্যাজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অ্যাভারেজ স্যালারিটা ভ্যারি করে 14,000 to 32,000-এর মধ্যে। আচ্ছা আচ্ছা, আমি একটা খুব ন্যূনতম ধরে ধরছি যে 16,000 টাকা তার স্যালারি হবে। এবারে
সে রোজ কাজ করছে, কাজ করার জন্য তাকে একটা ডক্টরের চেম্বার থেকে একটা ডক্টরের চেম্বার যেতে হচ্ছে, একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, লাঞ্চ করছে, এর জন্য খরচা হচ্ছে। এই খরচাটা তো কোম্পানির জন্যই হচ্ছে। তার ফলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা অ্যালাওয়েন্স পান পার ডে, যেটা ভ্যারি করে 200 to 500 রুপিসের মধ্যে। আচ্ছা, পার ডে। আমি সেটা খুব কম করে ধরছি 250 টাকা। এছাড়া ভেহিকেল মেনটেন্যান্স অ্যালাওয়েন্স, মোবাইল অ্যালাওয়েন্স, ইন্টারনেট অ্যালাওয়েন্স, সেসব মিলিয়েও তারা একটা অ্যালাওয়েন্স পান। তাহলে যদি আমি যোগ করি 16,000 টাকা স্যালারি, 250 টাকা করে ডেলি অ্যালাওয়েন্স ইন্টু 25 দিন, কারণ রোববারগুলো কাজ হচ্ছে না, তাহলে 7,500। আর আমি ধরলাম মিনিমাম তার 500 টাকা হচ্ছে মোবাইল অ্যালাওয়েন্স এক্সেট্রা, তাহলে 7,500 আর 500 8,000 প্লাস 16,000 24,000। তাহলে মাসের শেষে একটা বেসিক কোম্পানিতে যদি কেউ জয়েন করে তার 24,000 টাকা তার অ্যাকাউন্টে আসবে। এবারে যদি সিপ্লায় যায়, সানফার্মায় যায়, লুপিনে যায়, তাহলে ফিগারটা ডাবলও হয়ে যেতে পারে। আচ্ছা, আমি অত উপরের দিকটা প্রথমে দেখাচ্ছি না, আমি বলছি একটা বেসিক জায়গা ধরে তুমি চলো, এবারে তুমি যত বেশি আর্ন করতে পারবে তত তোমার মোটিভেশন বাড়বে। ডেফিনেটলি। এবার এই মোটিভেশনের কথাটা বললেন বলে মনে পড়লো, আমার এক বন্ধু এমআর, সে রিসেন্টলি থাইল্যান্ড ঘুরে এলো, তার মানে কোম্পানি থেকে এটা দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তখন বললো যে আমাদের কোম্পানি থেকে এটা দেয়। তাহলে এই স্যালারি ছাড়া এই ফরেন ট্রিপ বা ইনসেন্টিভ এগুলো কীরকম থাকে একজন এমআরের? দেখুন, ফার্মাসিউটিক্যালে ইনসেন্টিভটা খুব লুক্রেটিভ থাকে। আচ্ছা, একটা অবজেক্টিভ দেওয়া হয়, সেই অবজেক্টিভটা অ্যাচিভ করলে, ধরুন অ্যামাজন গিফট ভাউচার পাচ্ছে, লুই ফিলিপসের টি শার্ট আসছে, ফরেন ট্যুর পাচ্ছে। এখন একটা কনসেপ্ট রয়েছে স্টেকেশন, হয়তো হায়াতে কিংবা ম্যারিয়াটে ওয়ান নাইটের কুপন দেওয়া হলো, সে তার বাবা মাকে বোনকে নিয়ে গিয়ে থাকলো। আচ্ছা, যারা পারফর্মার তারা কিন্তু ফরেন ট্রিপ হামেশাই করছেন। আজকে আমাদের যেসব ছেলেরা জয়েন করেছে ফার্মাসিউটিক্যালে, মেয়েরাও, 2 বছরের মধ্যে যদি আমার 100টা জয়েনিং থাকে, অন্তত 30 থেকে 35 জনের ফেসবুকে আপনি দেখবেন বাই বাই কলকাতা, দুবাই কলিং, ব্যাংকক কলিং, এ তো চলতেই থাকে। আর ইনসেন্টিভ কীরকম থাকে? ক্যাশ ইনসেন্টিভ খুব লুক্রেটিভ থাকে। আমার একজন বর্ধমানের গ্রামের ইন্টেরিয়ারের স্টুডেন্ট, টালির চাল ছিল, 3 বছরের মধ্যে তার পাকা বাড়ি হয়ে গেছে, বাহ, তার ইনসেন্টিভের রোজগারে। সো এরকম অনেক অনেক এক্সাম্পল আছে, যার মানে কলকাতায় থাকার জায়গা ছিল না, ক্যালকাটা হেডকোয়ার্টার পেয়ে গেছে। রিসেন্টলি শুনলাম সে পাটুলিতে ফ্ল্যাট কিনেছে। খুব ভালো লাগে এগুলো শুনলে। মেট্রো দেখা হলো, তার নমস্কার করতে আসি। এই যে প্রাপ্তিগুলো, এগুলোই মনটাকে ছুঁয়ে দেয়। বাহ, না এটা তো আপনি একজন শিক্ষক হিসেবে এটা আপনার খুব কাছে মানে খুব গর্বেরও ব্যাপার। এবার আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আমি আমার নিজের এন্টারপ্রেনিয়রশিপ করার সময়ও দেখেছি, আমাদের অফিসেও একটা সমস্যা হয়েছে। যতই আজকে আপনার কথাবার্তার মাধ্যমে আমারও অনেকটা ধারণা বদলালো একজন এমআরের ভূমিকা নিয়ে, তার জব নিয়ে, তার কাজ নিয়ে ইত্যাদি। কিন্তু বহু ছাত্রছাত্রী যারা এইখানে আসতে চায়, তাদের মনে না এখনও পর্যন্ত, হয়তো আপনিও একমত হবেন, যে তারা এটাকে একটা সেলসের কাজই ভাবে। তো যে কোনো সেলসের কাজে আমি দেখেছি যখনই ইন্টারভিউ হয় বা তাদেরকে নেওয়ার কথা হয়, তাদের একটা প্রশ্ন থাকে, এক হচ্ছে টার্গেট থাকে কিনা, আর 2 নম্বর কথা হচ্ছে সেলসের কতটা প্রেশার থাকে। তাহলে এই প্রেশার হ্যান্ডেলিং আর টার্গেট এই প্রফেশনে কতটা গুরুত্বপূর্ণ কিংবা কতটা চাপ থাকে? দেখুন, আপনি যেটা বললেন খুব সুন্দর করে বললেন। আমি যদি তার সারাংশটা বার করে নিই, যেটা বাজারে স্টুডেন্টদের মধ্যে আছে, যে টার্গেট না করতে পারলে চাকরি চলে যাবে কিনা, এইটাই তো বেসিক কথা। এক্স্যাক্টলি। এবং ডেফিনেটলি আপনাদের ওই কেরিওগ্রাফের স্টুডেন্টরাও এটা জিজ্ঞাসা করে। একদম একদম। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন জয়েন করছেন, তার 2টো টার্গেট থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভিটি টার্গেট, একটা হচ্ছে সেলস টার্গেট। ধরুন তার টেরিটরিতে 100টা ডাক্তার আছে, তাকে মিট করতে হবে। 20 জনকে 3 বার করে মিট করতে হবে, তারা ভেরি ইম্পর্টেন্ট। 50 জনকে 2 বার করে মিট করতে হবে, আর বাদবাকি 30 জনকে 1 বার করে মিট করতে হবে মাসে। এবারে এই অ্যাক্টিভিটিটা সে যদি ঠিকঠাক করে, তারপরে যদি তার টার্গেট না হয়, মানে তথাকথিতভাবে সেলস না হয়, তার ওপরে যিনি ম্যানেজার আছেন, এরিয়া ম্যানেজার, তিনি দেখবেন সমস্যাটা কোথায়। আচ্ছা, হতে পারে এমন,
আমার ওষুধ কার্ডিওভাস্কুলার, আমি যে মার্কেটে কাজ করছি খুব পরিশ্রম করছি, কিন্তু কার্ডিওলজিস্টের সংখ্যা কম। জিপি বেশি, পেডিয়াট্রিক বেশি, গায়নাক বেশি। মিট করছি, কিন্তু তাদের তো লেখার স্কোপ নেই। পেশেন্ট আসছে না, না পেশেন্ট আসছে না বলবো না, পেশেন্ট আসছে, গাইনি পেশেন্ট আসছে, মানে কার্ডিও পেশেন্ট আসছে, কার্ডিও পেশেন্ট আসছে না। এক্স্যাক্টলি। তার ফলে ম্যানেজার হয়তো আমার টেরিটরিটা বা ডক্টরস লিস্ট একটু রিশাফল করে দিল। কিংবা এমন হতে পারে আমি যে মার্কেটে কাজ করছি হয়তো মার্কেটের ইকোনমিটা এমন, আমি দামি প্রোডাক্টগুলো ওখানে প্রমোট করছি, উনি বললেন তুমি এই প্রোডাক্টগুলো প্রমোট করো যেখানে স্কোপ আছে, দামটা একটু কম, পেশেন্ট ওখানে অ্যাফোর্ড করতে পারবে। তার ফলে আমি যদি অ্যাক্টিভিটি করি, আমার সেল যদি না হয়, আমার চাকরি কোনো দিন যাবে না। আমার ম্যানেজার আমাকে গাইড করবেন, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি ধরুন রেগুলারলি কাজই করছি না, যেখানে আমার মাসে 200টা কল হওয়ার কথা, কোনো মাসে 110টা কল, কোনো মাসে 130টা কল, কোনো মাসে 70টা কল, অথচ টার্গেট হচ্ছে না। তার মানে কি, আমি এফার্টটা দিচ্ছি না। এক্স্যাক্টলি। কোম্পানি আমাকে বোঝাবে, আমি যদি না বুঝি আমাকে পিঙ্ক স্লিপ দিয়ে দেবে, মানে বলবে ভাই তুমি চলে যাও। না ডেফিনেট, এটা যে কোনো প্রফেশনে, এটা শুধু সেলস বলে না, যে কোনো প্রফেশনে একজন যিনি জব করছেন তাদের থেকে, সহকর্মীর থেকে কোম্পানির একটা এক্সপেকটেশন থাকে। এই যে সেলসের যে ব্যাপারটা এলো, সেলস কিন্তু পুরোটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর ডিপেন্ড করে না, আরও অনেক ফ্যাক্টর আছে। ধরুন আমার ওষুধ হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়ালস, আমার 20,000 টাকার টার্গেট মাসে ওষুধটা বিক্রি করার জন্য আমার টেরিটরিতে। এবারে বলুন তো, যদি ম্যালেরিয়া না হয়, অ্যান্টি ম্যালেরিয়ালস কি বিক্রি হবে? ডেফিনেটলি। তাহলে আমার তো হাতে নেই। কোভিডের সময় অ্যাজিথ্রোমাইসিনের সেল হু 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 করে আকাশ ছোঁয়া হয়ে গেল। সেটা কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য হলো, না ডিজিজ প্যাটার্নটার জন্য হলো? ডিজিজটার জন্য হলো। সো অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে কোম্পানির পলিসি ফলো করতে হবে, আমাকে ডক্টরের চেম্বারে টাইমলি যেতে হবে, সায়েন্সটা কমিউনিকেট করতে হবে, ওনার যা কোয়ারিজ সেগুলোকে আমাকে স্যাটিসফাই করতে হবে। এটা যদি করা হয়, প্রেসক্রিপশন উইল অটোমেটিক্যালি কাম, আর প্রেসক্রিপশন এলে সেলস হবে। আজকের দিনে কিন্তু সেলস নিয়ে কথাটা হয় না কোম্পানির ইন্টারনালে প্রেসক্রিপশন নিয়ে কথা হয়, কারণ প্রেসক্রিপশন হলে তারপর তো সেল। এটা তো আপনার এফএমসিজি প্রোডাক্ট না যে আমি এক জায়গাতে দিয়ে দিলাম কোলগেট কিংবা লেজ, সেটা বিক্রি হয়ে যাবে। আমি ওষুধের দোকানে ওষুধ রাখলে ওষুধটা তো প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হবে না। তাহলে আমাকে ডক্টর যিনি আছেন তার সঙ্গে সায়েন্টিফিক কনভারসেশনটা করতে হবে যাতে প্রেসক্রিপশন হয়। সেলস উইল বি আ কনসিকুয়েন্স, মানে সেলস একটা পরিণতি। আমি আমার কাজটা করতে থাকবো, সেলটা অটোমেটিক্যালি হবে, হ্যাপেন করবে। ডেফিনেটলি। মানে আপনার কথা শুনে আরেকটা জিনিস আমার মনে হলো যে প্রত্যেকে, কেউ যদি জীবনে হয়তো এমআর হিসেবে উন্নতি করতে চায়, তাহলে যেটুকু কাজ করছে ওই সময়টা নিয়ে কাজ নিয়ে ভাবলে হবে না, হয়তো তার অবসর সময় একটু কাজটা নিয়ে বোঝার, একটু চর্চা করার যদি সুযোগ পায়, নিজেকে যদি আরও পলিশ করতে পারে, তাহলে সে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবে। এক্স্যাক্টলি। ধরুন আমি টার্গেট করেছি যে এই মাসে 20 জন ডক্টরকে আমি আমার এই প্রোডাক্টটা কনভিন্স করব, এবং আপনাকে থামিয়ে বলছি, এই 20 জন ডাক্তারের সাথে আমি যে সম্পর্কটা তৈরি করব সেটা তো আমার উপরে অনেকটা ডিপেন্ড। এক্স্যাক্টলি। সেটা এর মধ্যে ধরুন 5 জনকে আমি কনভিন্স করতে পারলাম, 15 জনকে কনভিন্স করতে পারলাম না, আমাকে বাড়িতে যখন ফিরছি, আমি যখন শুয়ে আছি, ভাবতে হবে যে কেন কনভিন্স করতে পারলাম না, কোথায় আমি ল্যাক করলাম। সেই জায়গাটা যদি ডেভেলপ করতে পারি, আলটিমেটলি সবই রিলেশনশিপের উপর ডিপেন্ড করে। ইফ মাই রিলেশনশিপ উইথ দ্য ডক্টর ইজ গুড, মাই প্রেসক্রিপশন উইল কাম। ডেফিনেট। এবং রিলেশনশিপটা কিন্তু তখনই হবে যখন আমি তাকে সায়েন্টিফিক ইনফরমেশন দিয়ে তার প্রফেশনাল কোয়ারিজগুলোকে সলভ করতে পারবো বা হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, আপনাদের যে ইনস্টিটিউট রয়েছে কেরিওগ্রাফ, আপনাদের স্টুডেন্টদের ডেফিনেটলি আপনারা এই বিষয়গুলোতে তাহলে বোঝান। তো এই যে ট্রেনিংগুলো হয়, এই ট্রেনিংগুলো কি অনলাইনে অ্যাভেলেবেল আছে নাকি শুধুমাত্র অফলাইনেই পসিবল? আমাদের দুটো প্ল্যাটফর্মেই ট্রেনিং হয়। আচ্ছা, ক্লাসরুম ট্রেনিংও হয়। আমাদের ফিজিক্যাল ক্যাম্পাস আছে কলকাতা, দুর্গাপুর এবং শিলিগুড়িতে। আচ্ছা। আর আমাদের অনলাইনেও ট্রেনিং হয়। যারা কোনো কারণে ফিজিক্যাল ক্যাম্পাসে আসতে পারছেন না তাদের জন্য অনলাইন,
আর পশ্চিমবঙ্গের বাইরে স্টুডেন্টদের জন্য অনলাইন। তাহলে আপনাদের ডিটেলস লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে নিশ্চয়ই দিয়ে দিতে পারি। আচ্ছা, তো মানে যারা এই শিলিগুড়ি, দুর্গাপুর কিংবা কলকাতার বাইরে তাদের জন্য অনলাইন না, ঠিক বাইরে না, ধরুন একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, ধরুন ইসলামপুরের ছেলে শিলিগুড়িতে এসে ট্রেনিং করে, মালদা স্টুডেন্ট সে ডিসিশন নেয় শিলিগুড়ি যাবে না কলকাতা আসবে। বর্ধমানের স্টুডেন্ট ভাবে আমি দুর্গাপুর যাব না কলকাতা যাব। আমি বললাম যে আমার কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি 3 জায়গায় ফিজিক্যাল সেন্টার আছে। এবারে ধরুন ছেলেটি মালদার, তারা হয়তো মাসির বাড়ি কলকাতায়, তো ন্যাচারালি সে কলকাতায় চলে এলো, মাসির বাড়িতে থেকে ট্রেনিংটা করলো। আর অনেকে আছে একটা প্রফেশন থেকে এই প্রফেশনে আসতে চায়, তার পক্ষে জবটা ছাড়াটা ডিফিকাল্ট, তখন হয়তো সে আমাদের অনলাইন কোর্সটা অ্যাভেল করলো। আচ্ছা, মানে সে হয়তো অন্য জবে আছে, জব শিফট করতে চায়, সেই চাকরিটা ছাড়তে পারবে না, তাই চাকরিটাও করছে, আমাদের কোর্সটা অনলাইনেও করছে। আচ্ছা, আর পশ্চিমবঙ্গের বাইরে যারা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তাদের জন্য আমাদের পুরোটাই অনলাইন। আচ্ছা আচ্ছা, এইবার আপনাকে জিজ্ঞাসা করছি, এই কোর্সগুলো ডিউরেশন কিরকম হয়? আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 2 মাস। এখানে তারা 32টা সেশন পাবে। ফার্স্ট আমরা কমিউনিকেশনটার উপরে ডেভেলপ করব, কারণ একটা ইন্টারভিউতে না প্রথম 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে জাজমেন্ট হয়ে যায় ক্যান্ডিডেটটাকে আমি নেব না ক্যান্ডিডেটটাকে রিজেক্ট করব। এই 30 সেকেন্ডস টু 120 সেকেন্ডসের যে ইমপ্রেশনটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওইখানেই ইংরেজি পরীক্ষাটা হয়ে যায়। সেটা যদি আমি পাস করে গেলাম, তারপরে আমি কোথায় আছি, আমার পার্সোনালস কী আছে, কোয়ালিফিকেশন কী আছে, নলেজটা আমার কেমন আছে, সেগুলোকে দেখা হবে। তাহলে প্রথমে আমরা ইংরেজি শেখালাম, তারপরে আমরা বেসিক হিউম্যান বডিটা শেখাবো, তারপরে আমরা শেখাবো হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা কী, কাজটা কীরকম করে করতে হয়, কাজের বাধা কী আছে সেগুলো। তারপর আমরা মক ইন্টারভিউ নেব। ইন্টারভিউ যেমন হয় সেই এনভায়রনমেন্টটাই আমরা আমাদের ক্যাম্পাসের মধ্যে তৈরি করব। বাইরে থেকে ইন্টারভিউয়ার আসবেন, তিনি সবার ইন্টারভিউ নেবেন, ইন্টারভিউ নিয়ে অ্যানালাইজ করে দেবেন কে ঠিক করলো কে ভুল করলো। ওকে। এছাড়া তারা সেমিনার পাবেন, যেখানে একজন ডক্টর আসবেন, ডক্টর এসে বলবেন হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস অফ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইনসাইড দ্য ডক্টরস চেম্বার। এবং ছাত্রদের যার যা কোয়ারিজ আছে ডক্টরের সঙ্গে জিজ্ঞেস করে নেবে, দে গেট ক্ল্যারিফাইড। একদিন ফার্মাসিউটিক্যাল ম্যানেজার আসবেন কোনো ফার্মা কোম্পানির, তিনি এসে বলবেন যে তারা যখন রিক্রুটমেন্ট করেন তারা কোনটাকে বেশি প্রাধান্য দেন, নলেজকে না নম্বরকে না অ্যাটিটিউডকে না স্মার্টনেসকে। এইভাবে আমরা নলেজটা দিই এবং আমরা একজন স্টুডেন্টকে ইন্টারভিউতে পাঠাবো যতক্ষণ না সে জব পাচ্ছে। ওকে। ধরুন কেউ একটা ইন্টারভিউতে ক্র্যাক করে, কেউ 3টেতে ক্র্যাক করে, কেউ 6টাতে ক্র্যাক করে। এখানে আপনি একটু থামিয়ে জিজ্ঞাসা করছি, যেহেতু খুব রিলেটেড প্রশ্ন আমার মনে হচ্ছে, যে আপনি এর সাথে আমাদের যদি একটু বোঝান ছাত্রছাত্রীদের যে ইন্টারভিউর সময় কি কি প্রশ্ন আসে বা কীরকম এনভায়রনমেন্ট থাকে। দেখুন, ইন্টারভিউতে এনভায়রনমেন্টটা হচ্ছে আপনাকে একটা ডিসকমফর্ট জোনে ছুঁড়ে দেওয়া হবে। ওকে। দেখা হবে আপনি সেখান থেকে বেরোতে পারছেন কিনা, বিকজ ওয়ান্স ইউ আর গোয়িং টু দ্য ডক্টর উইল অলসো নট গিভ ইউ আ ভেরি কমফর্টেবল জোন। আপনি বললেন আমার পেন্টাপ্রোজোল লিখুন, আপনার পেশেন্টের আলসার কমে যাবে। ডক্টর বললো ভাই আমি তো একটা লিখছি ব্র্যান্ড, পেশেন্টের আলসার কমে যাচ্ছে, তোমারটা লিখবো কেন? রাইট। তাহলে সেখানটা কীরকম করে হ্যান্ডেল করতে হবে সেটা ইন্টারভিউ বোর্ডে দেখা হয়। কীরকম করে দেখব? ধরুন একজন বিকম স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলো তুমি তো সায়েন্স গ্র্যাজুয়েট নাও, তোমায় আমি নেবো কেন? এবারে সে কীরকম করে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে তার উপরে ইন্টারভিউয়ার জাজ করবে যে ভবিষ্যতে তাকে যদি তার মেডিসিন সম্বন্ধে ক্রস করা হয় সে সেটা হ্যান্ডেল করতে পারবে কি না। সো ইন্টারভিউটা খুব ট্রিকি ওয়েতে হয়। যেমন ধরুন একটি মালদা থেকে ছেলে এসছে, তাকে বলল যে আমাদের এখন 2টো ভ্যাকেন্সি আছে, একটা মালদা, ধরুন ক্ষণিকের জন্য আপনি ক্যান্ডিডেট। শিওর। ওকে, আমার 2টো ভ্যাকেন্সি আছে, একটা মালদায় একটা শিলিগুড়িতে। হুইচ হেডকোয়ার্টার উইল ইউ প্রেফার? বলুন। আমার বাড়ি যদি কলকাতায় হয়। না, তো আপনি মালদার ছিলেন। ও আমি, তাহলে আমি মালদারটাই। আপনি মালদা বললেন তো? হ্যাঁ। তাহলে কি হলো? ইউ আর হোমসিক। ওকে। ইউ আর হোমসিক।
তোমাকে ট্রান্সফার করলে তুমি নেবে না, বাদ হয়ে গেলে। আচ্ছা, কোশ্চেনটা আমি আবার রিপিট করছি। আমাদের এখন দুটো হেডকোয়ার্টার ফাঁকা আছে, একটা মালদা, একটা শিলিগুড়ি। হুইচ ওয়ান ডু ইউ প্রেফার? সেক্ষেত্রে শিলিগুড়ি বলতে হবে। সে ইউ আর টেলিং মি লাইস। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা এরকম হবে যে স্যার, আই এম কামিং টু দিস প্রফেশন ফুললি নোয়িং দ্যাট দ্য জব অফ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইজ ট্রান্সফারেবল। ওকে, আপনি যেখানে মনে করবেন স্যার আমার পোটেনশিয়ালের বেস্টটা আমি দিতে পারবো, আপনি সেখানে কাজ করার জন্যই প্রস্তুত। ওকে, সো এইটার জন্য কিন্তু ট্রেনিং দরকার। সঠিক সময় সঠিক উত্তর। হ্যাঁ, একটি ফ্রেশ ছেলে যে ট্রেনিং পায়নি সে কিন্তু এই উত্তরটা দিতে পারবে না। তার ফলে এখানেই ট্রেন্ড আর আনট্রেন্ড ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্যটা চলে আসছে। কোম্পানি একটি ক্যান্ডিডেটকে নেয়, অ্যাবজর্ভ করে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় কাজ করার জন্য, শেখানোর জন্য নয়। এইখানেই ফ্যালাসিটা। ফ্রেশ ক্যান্ডিডেটরা বলে আমাদেরকে নিচ্ছে না, নিচ্ছে না, নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ তোমাকে যদি কোম্পানি স্যালারি দেবে, তুমি যদি কাজটা না জানো, তোমার কাজটা শেখানোর জন্য তো স্যালারি দেবে না, কাজটা করার জন্য দেবে। যে কোনো পেশায় তুমি যদি কাজটা একটু শিখে ইন্টারভিউ দাও, তাহলে কোম্পানি ফার্স্ট ডে থেকে তোমার কাছ থেকে প্রোডাক্টিভিটি পাবে। তার ফলে কেরিওগ্রাফ থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে ইন্টারভিউ দিচ্ছে, তারা প্রথম দিন থেকেই কাজের মধ্যে ঢুকে যাচ্ছে, ম্যানেজারের গাইডেন্সটা ফলো করছে, ফার্মাসিউটিক্যালের ভাষাটা বুঝছে। তার ফলে কেরিওগ্রাফের স্টুডেন্টদের খুব ডিমান্ড। আপনি যে ইন্টারভিউর এতগুলো দিক বললেন, আপনারা অনেক সময় ট্রেনিং করান, কেউ সাকসেসফুলি পাস করে, কেউ ফেল করে। এই পাস করার কারণগুলো তো আপনি বোঝালেন, ফেল কী কী কারণে করে? দেখুন, ইন্টারভিউতে কেউ সফল হয়, কেউ সফল হয় না। হয়তো 5 জনের ইন্টারভিউ হলে একজন জবটা পায়, 4 জন পায় না। একটা ফ্রেশ ক্যান্ডিডেটকে ফার্স্ট মূল্যায়ন করা হয় তার বায়োডাটা থেকে। ওকে, ছাত্রছাত্রীরা বায়োডাটাটাই ঠিকমতো করে লিখতে পারে না। আপনি সেটা কারিকুলাম ভাইটে বলুন বা সিভি বলুন, যাই বলুন না কেন, ইন্টারনেট থেকে কাট পেস্ট করে দিয়েছে। যখন তার বায়োডাটা থেকে 2 লাইন পড়ে জিজ্ঞেস করা হয় এটার মানে কি, সে বলতে পারে না। বা ধরুন লিখেছে মাই স্ট্রেংথ ইজ কমিউনিকেশন। ফাইন, তোমার স্ট্রেংথ যেহেতু কমিউনিকেশন হয়, তুমি তাহলে একটা এক্সাম্পল দাও অতীত থেকে যেখানে তুমি তোমার কমিউনিকেশনটাকে অ্যাপ্লাই করছো। বলতে পারে না। বায়োডাটাটা করাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ একটা ফ্রেশ ক্যান্ডিডেটকে বায়োডাটা থেকেই প্রশ্ন আসবে। সো আমি যদি বায়োডাটাটা আমার ফেভারে করি, মানে এমন করে বায়োডাটাটা লিখবো যাতে কিছু মিসিং লিঙ্ক থাকবে, ওই প্রশ্নগুলোই আমার কাছে আসবে যার উত্তরটা আমার কাছে অলরেডি আছে। সো এই সিভি প্রিপারেশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে অনেকে খাটেই না। হ্যাঁ, আর যেটা কেরিওগ্রাফে আমাদের একটা স্ট্রেংথ, আমরা সেটাকে তৈরি করে দিই। আপনারা পাশে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনার যেখানে উইক পয়েন্ট ইন্টারভিউ সেখানে ধরবে। যেমন ধরুন আপনার হায়ার সেকেন্ডারি আর গ্র্যাজুয়েশনের মধ্যে যেটা সাধারণত 3 বছরে হয়, আপনি 5 বছরে সেটা করেছেন, ওখানটাই ধরবে। নাও আপনি যদি আপনার উইকনেসটাকে স্ট্রেংথে কনভার্ট করতে পারেন, তার জন্য কিছু টেকনিক্স আছে, তা আপনি ইন্টারভিউ বৈতরণী পার হয়ে গেলেন। সো আমার আগে থেকে জানতে হবে যে আমার উইক জায়গা কোনগুলো, যে কোনখানটা ইন্টারভিউয়ার আমাকে জিজ্ঞেস করবেন, সেখানটা আমি যাতে হ্যান্ডলিং ঠিকমতো করে করতে পারি, তার উপরে আমার সাকসেসটা ডিপেন্ড করবে। ওকে ওকে। আর অনেক ক্ষেত্রে হয় যে জবের জন্য এসছে সে জব কনসেপ্টটাই জানে না, চাকরিটার সম্বন্ধে হোমওয়ার্ক করে আসেনি। তাহলে ওয়েন ইউ আর গোয়িং ফর অ্যান ইন্টারভিউ, ফার্স্ট হচ্ছে যে কোম্পানিতে যাচ্ছ কোম্পানির সম্বন্ধে হোমওয়ার্ক করো, কারণ ইন্টারভিউ জিজ্ঞেস করবেন আমার কোম্পানির সম্বন্ধে কী জানো। তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করছো সে পদটা সম্বন্ধে ভালো করে জেনে যাও, কাজটা কি। বায়োডাটাটা ঠিকমতো করে করো, যাতে বায়োডাটা থেকে প্রশ্ন করলে তুমি সেটাকে হ্যান্ডেল করতে পারো। ডেফিনেটলি। তাহলে আপনারা কি যাদের আপনাদের স্টুডেন্ট আছে তাদেরকে কি জব গ্যারেন্টি দেন? কেরিওগ্রাফ লাস্ট 27 বছর ধরে কাউকে জব গ্যারেন্টি দেয়নি এবং 27 বছর ধরে একটাও চাকরি দেয়নি। কেরিওগ্রাফ চাকরি পেতে সাহায্য করে। ওকে, ফ্যান্টাস্টিক অ্যান্সার। তারপর আমরা আমার ছাত্রকে এমন করে তৈরি করে দেবো সে ইন্টারভিউ ক্র্যাক করবে, এবং ক্র্যাকিং ইন্টারভিউ উইল বিকাম ইজ হ্যাবিট। আজকে ক্র্যাক করবে, কালকে অন্য কোম্পানিতে চেঞ্জ করার জন্য ক্র্যাক করবে, পরশু প্রমোশনাল ইন্টারভিউতে ক্র্যাক করবে।
এবারে কোনো ক্যান্ডিডেট ধরুন 3টে ইন্টারভিউ দিয়েও জব পেল না, তার মানে কি? তার মানে কোথাও না কোথাও কিছু না কিছু ভুল করছে। তাকে আমরা ডেকে আনব ক্যাম্পাসে, ডেকে এনে আমরা রিমক করব। ইন্টারভিউয়ার কি বললো, তুমি কি বললে, ইন্টারভিউয়ার কি বললো, তুমি কি বললে। সেখান থেকে আমরা আইডেন্টিফাই করব কোথায় ওর এরারটা হচ্ছে, সেটাকে রিপেয়ার করে আবার ওকে ইন্টারভিউতে পাঠাবো। ওকে, সো আমাদের মডিউলটা হচ্ছে আমরা একজন স্টুডেন্টকে ইন্টারভিউতে পাঠাবো যতক্ষণ না সে চাকরি পাচ্ছে। 3টে ইন্টারভিউ দিয়ে যদি কেউ ফেলিওর হয়, আবার 6টাতেও ফেলিওর হয়, আমাদের রেকর্ড আছে 17টা ইন্টারভিউ দিয়ে একজন পেয়েছি, রেকর্ড আছে। ততদিন অবধি আপনারা সেই ক্যান্ডিডেটের সঙ্গে থেকে কেটে গেছেন। ডেফিনেটলি। এবার মানে একটু সাধারণ মানুষ, মানে ডেফিনেটলি সবাই সাধারণ মানুষ কয়েকজন বাদে, কিন্তু সাধারণ মানুষ যারা এমআর নয়, যারা অন্য প্রফেশনে, তাদের একটা প্রশ্নের দিকে আসি। দেখুন, আপনি এতদিন এই ফিল্ডটায় কাজ করছেন, আমার বক্তব্য হচ্ছে একই কম্পোজিশনের ওষুধের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দাম হয়। তাহলে এই ওষুধগুলোর কি অ্যাকচুয়ালি কিছু তফাৎ থাকে? মানে আমি কমের ওষুধটা খেলে একটু বেশি দিনে রোগ সারবে বা এরকম কোনো তফাৎ থাকে? কারণ বিদেশে কিন্তু কম্পোজিশন লেখা হয়, আমাদের দেশের ব্র্যান্ড লেখা হয়, সেটা অনেকের জানতে খুব ইচ্ছা করে। আপনি খুব একটা ইনডেপথ সায়েন্সের প্রশ্ন করেছেন, তো আমায় একটু আমি বুঝিয়ে বলি। ডেফিনেটলি। মানে প্রসঙ্গটা বেসিক্যালি, আর যদি আরেকটু পেছিয়ে যাই, যে জেনেরিক মেডিসিন কাজ করে ভালো না ব্র্যান্ডেড মেডিসিন কাজ করে ভালো, প্রশ্ন সেখান থেকে আসছে। এবারে আমি ধরলাম প্যারাসিটামল 500 মিলিগ্রাম, কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সির আছে, আমি কোম্পানির নাম নিচ্ছি না। কোম্পানি এর প্যারাসিটামল 500-এর দাম হচ্ছে 5 টাকা, কোম্পানি বির 3 টাকা, কোম্পানি সির 2 টাকা। কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি 3টে মেডিসিনের মধ্যেই কিন্তু 500 মিলিগ্রাম প্যারাসিটামলই আছে। কি মনে হচ্ছে তাহলে আপনার? হিসাব তো বলছে এক সময় কমা উচিত। আচ্ছা, এবারে আপনি যদি ওষুধগুলোকে ওজনে মাপেন দাঁড়িপাল্লায়, মানে ওয়েইং মেশিনে, দেখবেন ওষুধগুলোর ওজন হয়তো 5 গ্রাম, 6 গ্রাম বা 7 গ্রাম। তাহলে 500 মিলিগ্রাম হচ্ছে প্যারাসিটামল, বাদবাকিটা হচ্ছে বাইন্ডিং মেটেরিয়াল অ্যান্ড স্টার্চ। ওকে, যেটাকে আমরা বলি এক্সিপিয়েন্ট। মানে আপনি যখন একটা শরবত করছেন, আপনি শরবতের কনসেন্ট্রেটটা দিলেন হয়তো 4 ফোঁটা সব জায়গাতেই, কোনোটায় আপনি দিলেন নোংরা জল, কোনোটায় দিলেন কলের জল, কোনোটায় দিলেন বিসলেরির জল। সিমিলারলি এই যে এক্সিপিয়েন্টগুলো থাকে না, এগুলো ভেরিয়েবল দামের হয়, ভেরিয়েবল কোয়ালিটির হয়। যত ভালো দামের ভালো কোয়ালিটির এক্সিপিয়েন্ট দেব, তাতে কি হবে, প্যারাসিটামলটা তো 500 মিলিগ্রামটা ওই 5 গ্রামের সঙ্গে মিশে টাইট হয়ে আছে। ভালো এক্সিপিয়েন্ট হলে বডিতে যখন গেল, তখন ডিসইন্টিগ্রেশনটা যখন হবে, কুইক ডিসইন্টিগ্রেশন হবে, 500 মিলিগ্রাম প্যারাসিটামলই বেরোবে, অ্যাকশনটা 500 মিলিগ্রামেরই পাবো। ওকে, কিন্তু এক্সিপিয়েন্টটা যদি একটু ইনফেরিয়ার কোয়ালিটির হয়, তখন প্যারাসিটামল 500 মিলিগ্রামটা হয়তো আর বেরোলো না, হয়তো 100 মিলিগ্রাম প্যারাসিটামল এক্সপিরিয়েন্টের সঙ্গে আটকে রইল, আপনি 400 মিলিগ্রামের এফেক্ট পেলেন। ওকে, সো আপনি যখন ওষুধ খাচ্ছেন, একই মলিকিউল, একই কম্পোজিশন, ডিফারেন্ট কোম্পানির, কাজটাও কিন্তু ডিফারেন্টলি হবে বিকজ অফ দ্য এক্সিপিয়েন্টস। ওকে, বুঝতে পারলাম কি? একদম একদম। মানে আমাদের জেনারেশনের ভাষায় 12 মেগাপিক্সেলে আইফোনও তুলছে আর অন্য একটা ফোনও তুলছে, কিন্তু দুটো 12 মেগাপিক্সেল এক নয়। হ্যাঁ। এরপর আপনার কাছে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে ধরুন বিশেষ করে যারা খুব বড় ডাক্তার দেখান, এই ডাক্তারবাবুদের ফোনে পাওয়া যায় না, তো তিনি একটা ওষুধ লিখেছেন এবং তিনি যে ওষুধটা লিখেছেন সেটা আমি আমার লোকাল দোকানে পাচ্ছি না, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে খুব বড় ডাক্তারবাবু, তিনি তার ফোনটাও ধরেন না। তখন একজন রোগীর বা পেশেন্টের কি কর্তব্য? দেখুন, ডক্টরের প্রেসক্রিপশনটা যদি আপনি আপনার লোকালিটিতে না পান, ফার্স্ট আমি বলবো এটা হচ্ছে, ডক্টর যে চেম্বার থেকে আপনাকে ওষুধটা লিখেছিলেন, ওই চেম্বারের নিয়ার বাই কেমিস্ট শপে কিন্তু ওই ওষুধটা থাকার চান্স ইজ ভেরি হাই। ওকে, তাহলে কাউকে কষ্ট করে আপনাকে পাঠাতে হবে যে ভেন্যুতে ডক্টর প্রেসক্রাইব করেছিলেন, কিংবা ডক্টর অন্য যে কোনো ভেন্যুতে বসেন, দেখবেন তার প্রেসক্রিপশানে হয়তো আছে অমুক দিন শ্রীরামপুরে বসেন, অমুক দিন কলকাতায় বসেন, অমুক দিন গড়িয়ায় বসেন। তাহলে ডক্টরের অ্যাডজয়নিং যে কেমিস্ট শপ, সেখানে আপনি পেয়ে যাবেন।
ফার্স্ট চয়েস। যদি তাতেও না পান তখন আপনাকে গুগল করে দেখতে হবে ওটা কি মলিকিউল, তার অল্টারনেটিভ ব্র্যান্ড কি আছে, সেটা আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করে করবেন। আমি ব্র্যান্ডটাকে সাবস্টিটিউট করতে কখনোই আপনাকে অ্যাডভাইস করছি না। ব্র্যান্ডটা আপনি পাবেন, ওনার লেখা ব্র্যান্ডটা উনি যেখানে বসেন তার কাছে পাওয়ার চান্স সবচেয়ে বেশি। সেটাও যদি না পান তাহলে আপনার ফ্যামিলি ফিজিশিয়ান আপনাকে গাইড করে দিক। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনার সাথে খুব ইন্টারেস্টিং আলোচনা চলছে, সেটা হচ্ছে যে দেখুন, ধরুন আজকে আমরা 2024 সালের জুন মাসে বসে রয়েছি। একটা ওষুধ আমি দোকানে কিনতে গেলাম, খুব খুঁজে খুঁজে পেলাম ডাক্তারবাবু যেটা লিখেছেন, কিন্তু পাচ্ছি কি সেটা হয়তো 2022-এ ম্যানুফ্যাকচার হয়েছে, 2024-এর ডিসেম্বর মাসে সেটা এক্সপায়ারি হয়ে যাবে। অনেকেরই অভ্যাস আছে যে না, এক্সপায়ারি কাছে চলে এসছে, তাহলে আমি কিনবো না। তাহলে এই যে 2 বছর ওষুধটার টাইম পিরিয়ড থাকে, এর মধ্যে কি তার এফেক্টিভিটিতে কোনো প্রভাব আসে? দেখুন, ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি যেটা আছে, একটা রেগুলেটরি একটা বডি আছে, আচ্ছা, যারা সব ঠিক করে দেয় একটা মলিকিউল কতদিন অ্যাক্টিভ থাকতে পারে, সেটাকে তারা বিশ্লেষণ করে এক্সপায়ারিটাকে ঠিক করেন। যদি ডিসেম্বর 24 এক্সপায়ারি থাকে, আপনি 31 ডিসেম্বর 24-এ ওটা নিশ্চিন্তে খেতে পারেন। আচ্ছা, আমি হয়তো অ্যাজ আ কাস্টমার অক্টোবর মাসে গিয়ে বলবো ডিসেম্বর এক্সপায়ারি নেব না, ওটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। কিন্তু যদি বিজ্ঞানের দিক থেকে দেখেন তাহলে ডিসেম্বর 31 আপনি খেতে পারেন। এবারে এই প্রশ্নটা যারা করে, আমি তাকে বলছি, আমাদের একজন রামকৃষ্ণ মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেখানে একজন কেমিস্ট কাউন্টারে থাকতেন চিত্তবাবু, খুব মজার মানুষ। এরকম যখন সিচুয়েশান আসতো, ওনার কাছে একটা পয়জন ছিল। ধরুন আপনি গেছেন নভেম্বর 2010-এ, পয়জনটার এক্সপায়ারি হয়ে গেছে জানুয়ারি 2010-এ, বলতে তো এক্সপায়ার হয়ে গেছে, তা তো আপনি খান দেখি। ডেফিনেটলি। তাহলে এক্সপায়ার্ড পয়জনটা তো আপনি খাবেন না, কারণ পাঁচি কাজ করে যায়। ওকে, এক্সপায়ারি হয়ে গেল মানে যে পরের দিন ওটা খারাপ হয়ে গেল তা কিন্তু না। অর্থাৎ একটা টাইম পিরিয়ড যেটা ছাপা হয়েছে ওর মধ্যে, হ্যাঁ একদম আপনি নিশ্চিন্তে খেতে পারেন, পাওয়া উচিত। হ্যাঁ, ওকে। এবার এই যে বিভিন্ন ব্র্যান্ডগুলো রয়েছে, অনেক তো ব্র্যান্ড রয়েছে, এবং আমরা যারা স্টক মার্কেটে রয়েছি বহু ব্র্যান্ডকে ফলোও করি। আপনাদের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কোন কোন ব্র্যান্ডে মূলত এখন জয়েন করছে? পশ্চিমবঙ্গে যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি কাজ করে, প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কেরিওগ্রাফের ক্লায়েন্ট। আচ্ছা, এমন কোনো ফার্মা কোম্পানি নেই যে কেরিওগ্রাফকে জানে না বা কেরিওগ্রাফ থেকে ক্যান্ডিডেট নেয় না। সমস্যাটা আমার অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, ধরুন এই মুহূর্তে জিএসকে আমাকে 7খানা ভ্যাকেন্সি দিল, ওকে, 7টা ডিফারেন্ট লোকেশনে, একটা কলকাতায়, একটা বর্ধমানে, একটা শিলিগুড়িতে, একটা রামপুরহাটে। আমার কাছে রামপুরহাটের ছেলে আছে কি লেডি ক্যান্ডিডেট আছে, কিন্তু সে হয়তো জিএসকে স্ট্যান্ডার্ডের নয়। তার ফলে আমি খুব পরিষ্কার করে বলে দিই, ক্যান্ডিডেট কত ভালো কোম্পানি পাবে সেটা ডিপেন্ড করবে সে কত ভালো করে ট্রেনিংটা করছে বলে। আমাদের টপ 20 কোম্পানিতেই যে অল 20 স্টুডেন্টস যাবে তার কোনো মানে নেই। কেউ যদি ট্রেনিংটাকে নেগলেক্ট করে, সে একটু লোয়ার গ্রেডের কোম্পানি দিয়ে তাকে ক্যারিয়ার শুরু করতে হবে। আর ট্রেনিংটা ভালো করলে সে খুব ভালো কোম্পানি দিয়ে শুরু করতে পারবে তার ক্যারিয়ার। সো কোম্পানি লিস্ট আমাদের পুরোটাই আছে, সবাই আমাদের কাছ থেকে নেয়। কে কতটা নিতে পারছে তার উপর তার ফার্স্ট কোম্পানিটা ডিপেন্ড করবে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে একজন সফল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সফল হতে গেলে টপ 3 কোয়ালিটি কি কি দরকার? কমিউনিকেশন তো একটা বলেইছেন। ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন, সেকেন্ড হচ্ছে র্যাপো বিল্ডিং, রিলেশনশিপ বিল্ডিং। ডক্টর কিন্তু বা যে কোনো কাস্টমার বা যে কোনো স্টকিস্ট আলটিমেটলি কিন্তু র্যাপো। একটা সিচুয়েশন দিচ্ছি, ধরুন একই মলিকিউল, একটা সানফার্মার আছে, একটা লুপিনের আছে, একটা সিপলার আছে, তিনটেই বড় কোম্পানি। তর্কের খাতিরে ধরে নিলাম তিনটেরই মেডিসিনেরই দাম সেম। তর্কের খাতিরে 3জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার কাছে, ডক্টরের কাছে গেল, গিয়ে তাদের 3টে ব্র্যান্ড বলল, বেরিয়ে চলে গেল। তারপরে পেশেন্ট এলো, আপনি ডক্টর হলে কার্ডটা লিখবেন যার সাথে আমার র্যাপো বেশি। এক্স্যাক্টলি। এবারে র্যাপো কীরকম করে বিল্ড করবেন? আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। র্যাপো বিল্ড করার সোর্স হচ্ছে কেমিস্ট শপের যিনি দাদা আছেন তিনি, ডক্টরের অ্যাটেন্ডেন্ট, ডক্টরের যিনি গাড়ি চালান ড্রাইভার, এদের কাছ থেকে প্রচুর ইনফরমেশান পাওয়া যায়।
হয়তো বলছেন জানি আপনি তো একদম মানে সিআইডির জবের মতো বলছেন। কাজটা এরকমই। বলুন হয়তো বলুন। জানলাম যে ডক্টর খুব ক্রিকেট ভালোবাসেন, আচ্ছা আমি গিয়ে ফার্স্ট ডক্টরের চেম্বারে ঢুকে স্কোরটা বলবো, স্যার জানেন কেকেআরের স্কোরটা? উনি একেবারে আমার দিকে তাকিয়ে স্কোর শুনবেন এবং ডিটেলস শুনবেন কে কত করলো। সো ডক্টরকে আমাকে কানেক্ট করতে হবে। হুম ধরুন দেখলাম একজন ডক্টরের চেম্বারের বাইরে ওয়েটিং এরিয়াতে লোকনাথ বাবার ছবি আছে, হুম একটা আমি পালস পেয়ে গেলাম। পরের দিন গেলাম, কল করে বললাম, স্যার যদি কিছু মনে না করেন, আপনার এই যে পেশেন্ট দেখার যে টেবিলটা আছে উল্টো দিকে কাঁচের তলায় একটা লোকনাথ বাবার ছবি রাখতে পারি? হুম স্যার আপনার ট্রিটমেন্ট আর বাবার আশীর্বাদে পেশেন্ট তো এমনি সেরে উঠবে। হুম। আপনি বলুন ওনার সঙ্গে কানেক্টটা হলো কিনা। এবং সেটা পার্সন টু পার্সন দেখে নিতে হবে যে এই ডাক্তারের এটা পছন্দ, হ্যাঁ। ওই ডাক্তারের ওটা পছন্দ। থার্ড ধরুন একজন ডক্টর হয়তো বেড়াতে গেছেন দার্জিলিংয়ে, হুম উনি ফিরে এসেই সেই আবার প্রোডাক্ট না বলে আপনি দার্জিলিংয়ে চলে যান, স্যার কেমন বেড়ালেন, হুম জার্নি ভালো ছিল তো? অ্যাকচুয়ালি কি জানেন তো, আপনি যদি একটা ডক্টরের চেম্বার ভাবেন, ইটস আ সিক অ্যান্ড গ্লুমি ফেসেস। আপনি ডাক্তারের কাছে কখন যান? বিপদে পড়লে। যখন সেরে যান, কোনোদিন গিয়ে বলে এসছেন স্যার ভালো হয়ে গেছি? না, ইন জেনারেল হয় না, কোনোদিন যাননি। সো আর ডক্টর ইজ ইন আ ভেরি গ্লুমি সিচুয়েশন, সবসময় খারাপ খবর, অসুস্থ লোক, এনার্জিলেস, কষ্ট পাচ্ছে। যখন তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেখেন তখন তিনি অক্সিজেন পান, ফ্রেশ একটা উনি এয়ার পান। তো সেখানে আমি যদি তাকে একটা পজিটিভ ভাইবস দিতে পারি, উনি আমাকে পছন্দ করবেন। এখানে কিছু ছোটো ছোটো ট্রিক্স আছে, একটু ভালো পারফিউম বা ডিও যদি ইউজ করা যায় একটু অ্যাট্রাকশনটা বাড়ে। অ্যাপিয়ারেন্স, ক্লিন ক্লোথস, ক্লিন শেভ, মোজা দিয়ে স্টাবন গন্ধটা ছাড়বে না, যেটা খুব কমনলি হয়। তো এগুলো মেনটেন করলে ডক্টরের সঙ্গে আপনার র্যাপো বিল্ডিংটা ভালো হবে এবং জীবনে সাকসেস পাবেন ডেফিনেটলি। এবার আমি আপনার শেষের দিকেই একদম আমরা পডকাস্টে চলে এসেছি। একজন এমআর, সেখান থেকে এত বড় একটি ইনস্টিটিউট, একজন শিক্ষক, একজন এন্টারপ্রেনিউর হিসাবে এই ছাত্রছাত্রীদের থেকে আপনার প্রাপ্তিটা কি হলো? আপনার নিজের কেমন লাগে এখন? দেখুন, জব আর কেরিয়ারের মধ্যে একটা পার্থক্য আছে। জব কি? জব হচ্ছে একটা রুটিন অ্যাক্টিভিটি যেটা আমি করছি। আর কেরিয়ার কি? যে অ্যাক্টিভিটিটা করে আমি ওপরের দিকে এগোতে পারবো। ওভারঅল কেরিয়ারে কিন্তু মাল্টিপল রোলস, আর জবে হচ্ছে সিঙ্গেল রোল। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে জয়েন করলো, কেরিয়ার শেষ করলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে, সে ওই একটাই জবই করলো। কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জয়েন করে তারপর এরিয়া ম্যানেজার হলো, রিজিওনাল ম্যানেজার হলো, প্রোডাক্ট ম্যানেজার হলো, ট্রেনিং ম্যানেজার হলো, কেরিয়ারে সে এগোচ্ছে। যখন 15 বছর 20 বছর পুরনো ছাত্রদের সঙ্গে দেখা হয়, তারা ফোন করে, হোয়াটসঅ্যাপে কথা বলে। আজকে কেউ হয়তো স্যানোফির জেনারেল ম্যানেজার, কেউ বম্বেতে বসে ন্যাশনাল সেলস ম্যানেজার, কেউ প্রোডাক্ট ম্যানেজার। এই যে সাকসেসটা দেখি ছাত্রদের মধ্যে, এটা একটা বিরাট স্যাটিসফ্যাকশনের জায়গা যে আমার এখান থেকে তৈরি হয়েছে, তারা তখন স্ক্র্যাচ ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ছাত্ররা এটাকে তারা অ্যাকনলেজ করে যে এখান থেকে তারা শিখেছে, ভিতটা এখান থেকে হয়েছে, তারপরে সে নিজে কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করেছে, করে ওই জায়গায় গেছে। তো যখন সফল ছাত্রছাত্রীদের দেখি তখন খুব মনটা ভরে ওঠে। অসাধারণ। আপনি এরমভাবেই মানে সমাজের উপকার করুন এবং ডেফিনেটলি আজকের যুগে একজন বেসিক জায়গা থেকে উঠে এসে এত বড় একজন ইনস্টিটিউশন করা, এটা ডেফিনেটলি যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদের কাছেও একটা খুব ইন্সপিরেশনও বটে। তো অসংখ্য ধন্যবাদ আপনার এই এত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। তবে আজকের জন্য এখানেই নমস্কার, কিন্তু পরে ভবিষ্যতে আবার আপনাকে আমরা নিমন্ত্রণ করব ছাত্রছাত্রীদের যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো সলভ করার জন্য আরেকবার আসার জন্য। নমস্কার, থ্যাংক ইউ। ধন্যবাদ।